সেই 5 তারিখে বক্তব্য রেখেছেন শেখ হাসিনা। তার বক্তব্য প্রচারের উপর পুরো নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং তার বক্তব্য প্রচার করা যায়নি। কেউ কেউ প্রচার করার সাহস পর্যন্ত করেনি, কিন্তু তার বক্তব্যের বিশ্লেষণ কিন্তু প্রচার চলছে 4 দিন ধরে। বক্তব্যের বিশ্লেষণ সবাই, কারণ শেখ হাসিনার বক্তব্য অনেক ভারী। এই ভার এই ভার মানে কেউ নিতে পারছেন না, না মিডিয়াগুলো। একটা পত্রিকা নাই যে পত্রিকা শেখ হাসিনার বিকৃত রুচির ছবি, মানে তাদের যে ওই পত্রিকার যে বিকৃত রুচি সেটা প্রকাশ করে এরকম ছবি তারা প্রকাশ করেছিল যেদিন বক্তব্য দিয়েছেন। কিন্তু তার বক্তব্যটা সরাসরি প্রচার না করে তার বক্তব্যের বিশ্লেষণ প্রচার করেছেন। খালি বিশ্লেষণ চলতেছে। আজকেও যদি সেই পত্রিকাগুলো দেখেন, প্রত্যেকটা পত্রিকা কিন্তু তার বক্তব্যের বিশ্লেষণ করছেন। তিনি এটা বলাতে ভারতের সাথে এটা হয়েছে, তিনি ওইটা বলাতে ভারতের সাথে এটা হয়েছে, ভারত 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 এবং শেখ হাসিনা আমাদের এই মিডিয়াগুলোতে চলতেছে। কিন্তু শেখ হাসিনা এবং সরকারের মধ্যেও আপনি দেখেন এখন পর্যন্ত শেখ হাসিনাকে মানে কটূক্তি তাদের কমছে না, তারা কটূক্তি করেই যাচ্ছেন। কিন্তু তার বক্তব্য প্রচার না, তিনি কি বলেছেন সেটা কিন্তু ওনারা নিজেদের মুখে বলছেন এবং ওইটার সমালোচনা করছেন। আজকেও ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গাতে শিক্ষকদের এবং ছাত্রদের একটা অনুষ্ঠানে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তাদের একটা সভায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছিলেন। আমি আসলে আজকে এই সাবজেক্টটা আমার আসার কথা ছিল, এটা দেখার পর আমার অল অফ এ সাডেন আমি আমার সাবজেক্টটা চেঞ্জ করেছি। আমার সাবজেক্টটা যেটা নিয়ে আজকে আমি কথা বলতে চেয়েছিলাম আজকে 9টার সময়, সেটা আমার ছিল একটু তাত্ত্বিক আলোচনা। সেটা আপনার ইতিমধ্যে আরেকটা থাম্বনেইল আমি 11টার সময়ের জন্য রেখেছি। সেই 11টার সময়টা ছিল আমার 9টার সময় আলোচনার জন্য আমি রেখেছিলাম। কিন্তু এইটা দেখার পরে আমার মনে হয়েছে না, এটাই আপনাদের ইয়েতে যে তারা শেখ হাসিনার কোনো কথা প্রচার করবে না, কিন্তু তাদের মধ্যে শেখ হাসিনার কথা কিন্তু প্রচার হচ্ছে। মানে শেখ হাসিনার ভয়েসটাকে তারা এত ভয় পায়, ভয়েসটা মানে তার গলা শুনলে মানুষ যদি উত্তেজিত হয়, মানুষ যদি তাদের উপরে তাদের সেই জন্য তার ভয়েসটা প্রচার করা যায়। কিন্তু তার বলা বক্তব্য দিয়ে কিন্তু সবকিছু বলছে। আজকে যদি আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব খুবই তীর্যক ভাষায়, উনি খুব বিদ্বান মানুষ এবং উনি অনেক জানেন, তিনি খুবই তীর্যক ভাষায় শেখ হাসিনার সমালোচনা করেছেন এবং খুবই উইটি মানে বুদ্ধিমত্তার সাথে ভারতের সমালোচনা করেছেন। উনি কেন করছেন সেটা আমি জানি না, কিন্তু উনি কিন্তু অব্যাহত রেখেছেন। কেন করেছেন আমার ধারণা ওনার পিঠের মধ্যে একটা সিল আছে, ভারতে সিল আছে। কিন্তু উনিও তো দীর্ঘদিন ভারতে অবস্থান করে শিলংয়ে আতিথ্যতা নিয়েছেন ভারতের। তিনি কি এই জিনিসগুলি কি ভারতকে সন্তুষ্ট করার জন্য বলছেন, নাকি ভারতকে মানে অ্যাপিস করার জন্য বলছেন, নাকি দলের ভিতরে তার যে একটা সিল আছে ভারতপন্থী বলে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য করছেন তা আমি জানি না। কিন্তু আজকে চতুর্থ দিনেও কিন্তু সেই শেখ হাসিনা কি বলছেন, এফসিসি ফরেন করেসপন্ডেন্স ক্লাবের সাউথ এশিয়া ইয়েতে যে কি বলেছেন সেটার নিয়ে উনি তুলে করছেন এবং ভারত কেন তাকে কথা বলতে দিল এইটা নিয়ে আজকেও উনি করেছেন এবং অনেক যুক্তি দেখেছেন। আপনি যদি সেই তার কথাগুলো আমি সামনে নিয়ে আসি তাহলে আপনি বুঝতে পারবেন। তিনি বলছেন যে ভারতকে হুমকি দিয়েছেন যে হাসিনা কার্ড খেলবেন, অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইবেন, দুটোই বিপরীতমুখী। মানে তিনি ভারতকে হুমকি দিচ্ছেন, যিনি ভারতপন্থী, যে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে পরিচিত আমাদের মানে বিএনপিতে তারা কয়েকজন আছেন, আমির হোসেন মাহমুদ চৌধুরী, তিনি এরকম কয়েকজন আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরা ভারতপন্থী হিসাবে বিএনপির লোকজনই মনে করে। এমনকি সেই ভারতপন্থী সিলটা থেকে মুক্তি পাওয়ার জন্য উনি এরকম করতেছেন, নাকি আসলেই উনি কোনো পলিটিক্স করতেছেন, নাকি শেখ হাসিনাকে প্রচন্ড ভয় পেয়েছেন? কোনটা? ভারতের কাছে কি প্রমাণ করতে চান? ভারতের কাছে কি প্রমাণ করতে চান? বলা কি যে ভাই আমি একটু সমালোচনা করবো কিন্তু আমি তোমাদেরই লোক, এটা বলা, এটা ভারতের কাছে কি মেসেজ দিচ্ছেন? হাসিনা কার্ড খেলবেন, অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইবেন, দুটো বিপরীতমুখী। হাসিনাকে শেখ হাসিনা বলার মতো তার মানে সৌজন্যতা নাই, মানে সৌজন্যতা হারায় বলছেন। এখন আমি জানি না ওনাকে যে ভারতপন্থী বলা হয় সেখান থেকে, বা শিলং সালাউদ্দিন বলে এই তো 2 দিন আগেও বা 1 দিন আগেও কিন্তু এনসিপি নেতারা শিলং সালাউদ্দিন বলে তাকে গালাগালি করেছে, তাই না?
দীর্ঘদিন ভারতে আত্মীয়তা ছিলেন। তিনি এইখানে তার ভারতে উনি বলেছেন যে তার ভারতে তার নেতা তারেক রহমানের ইংল্যান্ডে থেকে রাজনীতি করা এবং তার ভারতে থেকে রাজনীতি করাটা সিদ্ধ, শেখ হাসিনাটা নিষিদ্ধ। কারণ কি? কারণ হলো ওনারা দুজনই গণতান্ত্রিক নেতারা, শেখ হাসিনা ফ্যাসিস্টের প্রতিনিধি বা ফ্যাসিস্ট। এই জন্য ফ্যাসিস্টের রাজনীতি করতে দেওয়া যাবে না, এটা ভারত থেকে উনি দিচ্ছেন, নসিহত দিচ্ছেন। আর ওনারা গণতান্ত্রিক নেতা, এই জন্য ওনাদের রাজনীতি করাটা সিদ্ধ ছিল। উনি দাবি করেছেন, মিথ্যা দাবি, উনি দাবি করেছেন যে তারেক রহমান নাকি দেশে কথা প্রচার বন্ধ ছিল। কখনোই তারেক রহমান, আমার জানা মতে তারেক রহমানের কথা প্রচার কি বন্ধ করে নাই। সরকার থেকে বলা হয়েছে, চেষ্টা করা হয়েছে, আদালতের মাধ্যমে চেষ্টা করা হয়েছে, ইট ইজ ট্রু। বাট তারেক রহমানের কোনো কথা কখনো বন্ধ হয়নি। কেউ প্রচার কিছুদিন সময় গিয়েছিল, কিন্তু তারেক রহমান ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু ঠিকই কথা বলেছেন। কিন্তু বাংলাদেশে আজকে কি শেখ হাসিনা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি প্রকাশ করতে পারবেন না, বলে দেওয়া হয়েছে। তারেক রহমান প্রকাশ্য জনসভায় ডিজিটালি কথা বলছেন, উনি ওপেন হয়েছেন, ওপেন কথা বলছেন, তার চেহারা দেখা গেছে, সবকিছু। কই এগুলো তো নিষিদ্ধ ছিল না, প্রচারের কোনো ইয়ে ছিল না। তারেক রহমানের কোনো খবর প্রচারিত কোনো কিছু ছিল না। তারেক রহমান কি বলেছেন না বলেছেন সেটা কোনো মিডিয়া যদি সেলফ সেন্সার্ড হয়ে থাকে সেটা অন্য জিনিস। মিডিয়া যদি সেলফ, হ্যাঁ সরকার থেকে চেষ্টা ছিল না যে তা না, কিন্তু মিডিয়া যারা প্রকাশ করছে তাদেরকে তো বাঁধে নেই। আজকে মিডিয়াকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, যে শাস্তি দেওয়া হবে। তিনি যেটা বলছেন যে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যা বলেছেন তা ভারত সমর্থন করে না, তিনি পত্রিকায় দেখেছেন। তো ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে, তিনি প্রশ্ন করেছেন। একইভাবে কূটনৈতিক সম্পর্ক, এইভাবে কূটনৈতিক সম্পর্ক ভারতকে থ্রেট করছেন। কেউ বিশ্বাস করবে সালাউদ্দিন সাহেব ভারতকে থ্রেট করে? কে বিশ্বাস করবে? আই ডোন্ট থিংক সো। সবাই উনাকে শিলং সালাউদ্দিন বলে। উনি আজকে দাবি করেছেন তাকে বস্তাবন্দি করে ভারতে ফেলে রাখা হয়েছিল। আর শেখ হাসিনাকে এরকম করে উনি অনেক ব্যঙ্গ করেছেন যে তিনি তার দেশে প্রত্যাবর্তন করেছেন, প্রত্যাবর্তন দিবস নিয়ে ব্যঙ্গ করেছেন। তার দলের উনি অনেক ইতিহাস জানেন, ইতিহাস নিয়ে চর্চা করেন, অনেক কিছু জানেন, এবং সেগুলো নিয়ে উনি যখন ইয়ে করেন, কি বলে, ব্যঙ্গ করেন, তখন কিন্তু সত্যি প্রশ্ন জাগে যে তার অন্তরে আসলে কি কথা। উনি ব্যঙ্গ করেছেন শেখ হাসিনা তার দেশে প্রত্যাবর্তন করেছে, আর তাকে বস্তাবন্দি করে নাকি ভারতে রেখে আসা হয়েছে। তাহলে উনি স্বীকার করছেন যে বাংলাদেশ সরকারের সমস্ত আয়োজন নিয়েই শেখ হাসিনা ভারতে গেছেন তার নিরাপত্তার জন্য। উনি স্বীকার করছেন, কিন্তু ওনার কথার মধ্যেই আছে। তিনি আবারও বলছেন যে তার এবং তার দলের প্রধানের যে প্রত্যাবর্তনের যে পার্থক্য আছে সেগুলোর ব্যাপারে যে পার্থক্য সেটা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন এবং এয়ারপোর্টে আমাদের একজন মন্ত্রিপরিষদের সদস্য তাকে অভ্যর্থনা দিয়েছে। এই যে একটা অ্যাড করলেন মিথ্যা কথা, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গেছেন, এই কথা কখনো জয়শঙ্কর বলেননি। তিনি একটা মিথ্যা কথা অ্যাড করছেন। এয়ারপোর্টে আপনাদের একজন মন্ত্রিপরিষদ সদস্য তাকে অভ্যর্থনা, এটাও ঠিক না। মন্ত্রী পরিষদ সদস্য তাকে অভ্যর্থনা জানায়নি, মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি অজিত দোভাল তাকে অভ্যর্থনা জানিয়েছেন। ভুল তথ্য দিয়ে এই সালাউদ্দিন সাহেব কিন্তু সবাইকে ইয়ে করতেছেন। তিনি বলছেন আমাদের বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপর বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছে, এই ব্যতিক্রমগুলো আছে। কি বলেন? ওনাকে বস্তাবন্দি, এই প্রথম একটা নতুন তথ্য পাওয়া গেল যে সালাউদ্দিন সাহেবকে বস্তাবন্দি করে ওইখানে ফেলে রাখা হয়েছিল। কিন্তু আমরা তখনকার নিউজগুলো যেটা জানি, উনি শিলংয়ে ঘোরাঘুরি করতেছিলেন রাস্তায়। তারপর উনি পুলিশের সাহায্য নিয়েছেন, পুলিশের কাছে গেছেন, পুলিশ তাকে জায়গা দিচ্ছে। তারপর এক পর্যায়ে একটা মামলা হয়েছে। আমি এইটুকু আমরা ওনার মুখ থেকেই শুনেছি। উনি এর আগে বলতে, এখন নতুন তথ্য দিচ্ছেন যে ওনাকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাত পা চোখ বেঁধে তারপর সে বস্তায় করে তাকে ফেলে রাখা হয়েছে। নতুন তথ্য, কিন্তু আমরা কিন্তু এগুলো মনে রাখা উচিত আমাদের প্রত্যেকে। যখন আমরা কোথাও কথা বলবো, এই তথ্যগুলো যে মিথ্যাচারগুলো মনে রাখা উচিত। এই জন্য মনে রাখা উচিত সালাউদ্দিন সাহেবের কথায় যে উনি যখন সম্বিত ফিরে পেয়েছেন তখন উনি দেখেছেন যে উনি ওই দেশে অবস্থান করতেছেন এবং সেই অনুসারে তিনি পুলিশের সহায়তা নিয়েছেন। পুলিশ তার অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলা উনি চালিয়েছেন দীর্ঘদিন, এবং সেই মামলার সুবাদে তিনি বাংলাদেশে ফেরত আসেন। মামলা ওনার চলে আসার সুযোগ ছিল, কিন্তু উনি আসেন নাই। কিন্তু
এগুলো কিন্তু এগুলো কিন্তু একদিন আলোচনা আসবে যে ওনার কিন্তু বাংলাদেশে চলে আসার সুযোগ ছিল, উনি কিন্তু আসেন নাই। আর শেখ হাসিনা তার মামলার মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে দেশে আসতে চান, আর ওনার সমস্ত সুযোগ ছিল চলে আসার, কিন্তু উনি আসেন নাই। ওখানে উনি বাংলো বাড়িতে এই যে কি বলে ভারত সরকারের আতিথেয়তায় তিনি অবস্থান করেছেন। যদি ভারত সরকারের আতিথেয়তা না হয়ে থাকে তাহলে উনি কোথায় টাকা পয়সা পেয়েছেন ওইখানে এত বড় একটা বাংলো ভাড়া করে থাকার জন্য? এক নম্বর, তাহলে উনি পাচারও করেছেন। দেখেন, অপরাধী কিন্তু অপরাধের ট্রেল দিয়ে যায়। তিনি যদি ভারত সরকার ওনাকে যদি আশ্রয় না দিয়ে থাকে, ভারত সরকার যদি ওনাকে বাংলা বাড়িতে না রেখে থাকে, তাহলে উনি নিজের খরচে ওখানে ছিলেন। সে নিজের খরচটা উনি কিভাবে নিলেন ওখানে? কিভাবে গেল ওই টাকাগুলো? ওইটা কি পাচার না? ওই টাকাগুলি পাচার না? ওটা কি কোনো বৈধ পন্থায় সালাউদ্দিন সাহেবের কাছে গেছিল যে ওখানে ইয়ে হয়? এবার আসেন ওনার মহান নেতা তারেক রহমানের কথা। তারেক রহমানের কথা আপনারা সবাই জানি উনি কিভাবে গিয়েছেন, প্রত্যেকে মানুষ জানে। এখন মিথ্যাচার করলে তো হবে না। তারেক রহমানও কিন্তু বেঁধে দিয়ে আসা হয়নি। তারেক রহমান এখানে মুসলেকা দিয়ে তখনকার সামরিক সরকারের সামরিক ইয়েদের নেতৃত্বে যে সরকার ছিল তার কাছে উনি মুসলেকা দিয়ে উনি দিয়েছেন। উনি ভারতে গেছেন যেদিন মুক্তি। আপনার নিশ্চয়ই ইতিহাসটা একটু জানুন। উনি প্রথম খালেদা জিয়ার সাথে, এখন অনেক সামরিক কর্মকর্তা এই তথ্যগুলি দিচ্ছেন যে খালেদা জিয়ার সাথে তাদের যে নেগোসিয়েশন হচ্ছিল, খালেদা জিয়া রাজি হচ্ছিলেন না নির্বাচনে অংশ নিতে। তখন এই শর্তে উনি রাজি হন তার 2 ছেলেকে বিদেশে পাঠানো হবে চিকিৎসার জন্য। এবং যখন তিনি রাজি হন যে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নেবেন, তখন এই সামরিক নেতৃত্বাধীন কেয়ারটেকার গভর্নমেন্ট তারেক রহমানের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং সিদ্ধান্ত অনুসারে তাদের 2 ভাইকেই বিদেশে পাঠানো হয়। প্রথম তারেক রহমান, তারপরে বা প্রথম কোকো বা তারপরে তারেক রহমান। এটা কিন্তু খালেদা জিয়ার সাথে তখনকার সরকারের চুক্তি অনুসারে এটা হয়েছে। এবং সেই দিন খালেদা জিয়া নিজে স্টেটমেন্ট করেছিলেন তার ছেলে আপাতত রাজনীতিতে আসবে না। আপাতত শব্দটাও বলছি না, মন নাই, তবে রাজনীতিতে আসবেন এটা মনে আছে। এবং সেই দিনের কথা আমার এখনো মনে আছে, যেদিন ওনার খালেদা জিয়া যে তারেক রহমানের দেখতে গিয়েছিলেন, সেখানে একজন যুবনেতা, আমি যখন একটা স্টেশনে কাজ করতাম, সেই যুবনেতা একটা ভিডিও ক্লিপ আমাকে এনে দিয়েছিলেন তারেক রহমান এবং খালেদা জিয়ার যে দেখাটা, খালেদা জিয়া তার সন্তানকে আদর করতেছেন এবং কান্না করতেছেন, সেই ভিডিও ক্লিপটা আমার মনে আছে। এবং সেই সময়ের কথা কিন্তু আমি বলছি, আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্সের কথা আমি বলছি। ওই যুবনেতা যখন আমাকে ক্লিপটা দেন, তখন বলছেন ওখানে কি কি আলোচনা হয়েছে। তারেক রহমান নিজে এই তার মাকে দিয়ে এই চুক্তিটাতে, মানে সরকারের সাথে সমঝোতা করার জন্য তারেক রহমানকে তার মাকে দিয়ে এটা করিয়েছিলেন। তার মা সন্তানের এরকম খারাপ অবস্থাতে তার প্রতি অত্যাচার হয়েছে, তাকে প্রচন্ড অত্যাচার করা হয়েছিল তখনকার। এটাও সত্য কথা যে তারেক রহমানের উপর প্রচন্ড অত্যাচার করেছিল তারা। তখন তিনি অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মায়ের মাধ্যমেই কিন্তু এই নেগোসিয়েশনটাতে গেছেন। এবং তার মা শেষ পর্যন্ত তার সন্তানের সুস্থতার জন্য, মা তো এটা করবেই, তার মা সন্তানের সুস্থতার জন্য, সন্তানের কল্যাণের জন্য তার মা ওইটাতে রাজি ছিলেন। এবং তোনার দুইজনের সম্মতিতে তিনি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছিলেন, তিনি আর রাজনীতি করবেন না। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন অ্যাক্টিভ জার্নালিস্ট। দুইজনের চুক্তি অনুসারে উনি রাজনীতিতে থাকবেন না। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, ওনাকে খুব সুন্দর রাতের বেলায় ওনাকে ফ্লাইটে উঠানো হয়। তখন কি হয়েছে, তখন আরো অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো অনেক সাংবাদিকই জানেন। তার কাছে কিভাবে আরো মুসলেকা আদায় করা হয়েছে, একটা মুসলেকা না, কয়েকটা মুসলেকা আদায় করা হয়েছিল। আজকে যারা জেনারেল আছেন, এই যে একজন জেনারেল ধরা হয়েছে, তারপরে আরো এই যে মাসুদ্দিন চৌধুরীকে ধরা হয়েছে, যে জেনারেলরা আছেন, জেনারেলরা কিন্তু ডিটেইল বলতে শুধু জেনারেলদের চুক্তি অনুসারে হয় নাই। আজকে যারা জেনারেল আছেন তারা তখন মেজর র্যাঙ্কিং অথবা লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কিং ছিল, তারাও মুসলেকা নিয়েছে। তারেক রহমানকে প্লেনের ভিতরে গিয়ে মুসলেকা নেওয়া হয়েছে। প্লেনের ভেতরে উনি যখন প্লেনে উঠে গেছেন, সেখানেও আরেকটা মুসলেকা দিয়েছেন। এগুলো কিন্তু, এই মুসলেকাগুলো কোনো না কোনো দিন ইতিহাসের পার্ট হবে, এগুলো বাইর হবে, বাইর না হওয়ার কোনো কারণ নাই। কেউ না কেউ কথাগুলি বলবেন, হয়তো এখন বলছেন না। একটা মুসলেকায় হয়নি, তার খালেদা জিয়ার একটা মাত্র সম্মতিতে তিনি মুক্তি পান নাই। তাকে তার নিজের হাতে মুসলেকা দিতে হয়েছিল, এবং দফায় দফায় মুসলেকাতে সাইন নেওয়া হয়েছে। প্লেনের ভিতরে গিয়ে ওনার থেকে সাইন নেওয়া হয়েছে। এগুলো সবকিছুই জবরদস্তি, কিন্তু হয়েছে তো। এখন সেই মিথ্যাচার, এবং উনি সালাউদ্দিন সাহেব দাবি করলেন যে তারেক রহমানকে সেই দেশের যে ইংল্যান্ডের রীতিনীতি মেনে উনি রাজনীতি করেছেন।
উনি পলিটিক্স করেছেন, উনি সেই দেশের গণতান্ত্রিক রীতিনীতি অনুসারে উনি রাজনীতি করেছেন। তো এখানেও তো সংসদীয় কমিটির মিটিংয়ে বলছে যে যা কিছু হচ্ছে তা কিছু, উনি যে অতিথির যে মর্যাদা পাচ্ছেন সে মর্যাদা অনুসারে কাজ করছেন, চলছেন। শেখ হাসিনা, এখানে তো বলা হয়েছে যে শেখ হাসিনা অন্য দেশের বিরুদ্ধে উনি কিছু কোন কর্মকাণ্ড চালাইতে পারবেন না, অন্য দেশের বিরুদ্ধে ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে উনি কিছু করতে পারেন, এখানে বলা হয়েছে। তো উনি তো তাই করছেন না, উনি তো নিজের দেশের রাজনীতি করছেন। তাহলে তারেক রহমান যিনি রাজনীতি থেকে সরে গেছেন, মুসলেখা দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, মুসলেখা কিছুই না, রাজনীতিতে কিছুই আসে না। বহু মুসলেখা এরকম নেওয়া হয়, সেই মুসলেখা আপনি ছিঁড়ে ফেলাই দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার এট অল। তারেক রহমানের এইটা কারেজটাকে আমি পছন্দ করি, কিন্তু কথা হচ্ছে তারেক রহমান কিন্তু নিজের স্বেচ্ছার রাজনীতি ছেড়ে উনি চলে গেছিলেন, আর শেখ হাসিনার রাজনীতি ছেড়ে যান নেই। ওনাকে বাধ্য করা হয়েছিল, ওনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। She was saved. She was saved by our state machinery, আমাদের স্টেট মিনিস্টার। আপনি কয়দিন আগে বিএনপির রাজনীতি করেন এখন, মেজর জেনারেল ফজলে ইলাহি আকবরের একটা ইন্টারভিউ আপনারা দেখবেন। সেই ইন্টারভিউতে ফজলে ইলাহি আকবর সে সময় বলছে একটা অ্যারেঞ্জমেন্টের আন্ডারে কিন্তু উনি গিয়েছেন, এবং উনি ওই সময় চলে গিয়ে ভালো করেছেন বাংলাদেশের জন্য, এই কথা বলেছেন ফজলে ইলাহি আকবর। তিনি বিএনপি রাজনীতি করেন, খালেদা জিয়ার উনি একান্ত অ্যাডভাইজার ছিলেন, সামরিক বিষয়ে একান্ত অ্যাডভাইজার ছিলেন তিনি। তিনি বলছেন যে সেই সময় সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করেছেন। কারণ কেন? কারণ এই ফজলে ইলাহি আকবরের যদি আপনার ডিটেইল পুরাটা দেখেন, এই ফজলে ইলাহি আকবর কি প্রথম ওয়াকারুজ্জামান তার বেঈমানির কথা প্রকাশ করেছিলেন, যে তিনি বেঈমানি করতে যাচ্ছেন। আগের দিন রাতে, কিন্তু পরের দিন না, বা ওই দিন না, আগের দিন রাতে, কিন্তু রাতের 12টা কত মিনিটে এই ওয়াকারুজ্জামান যে বেঈমানি করতেছেন সেই বেঈমানির কথা কিন্তু এই ফজলে ইলাহি আকবরের মাধ্যমে প্রথম রাজনৈতিক দলগুলোর সাথে কমিউনিকেট করেছিলেন ওয়াকারুজ্জামান। হি ওয়ান্টেড এ চেঞ্জ। এবং ফজলে ইলাহি আকবরের ইন্টারভিউ অনুসারে তিনি বলছেন যে সেনাপ্রধানের সাথে তার আগে কোনদিন পরিচয় ছিল না, তার সাথে কোনদিন কাজ করেন নাই, তার শ্বশুরের সাথে উনি কাজ করেছেন, এবং উনি ফোনটা পেয়ে উনি আশ্চর্য হয়েছেন। এবং উনি যখন তাকে দেখা করতে চেয়েছেন পরদিন, তিনি রাজি হয়েছেন এই জন্য যে তার সাথে, এবং প্রথম দেখার সময় সকালে, তখন দেখার সময় উনি তার সাথে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য, তার নেতাদের, অন্যান্য নেতাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য উনি মিটিং ডাকতেছেন একটা চেঞ্জের জন্য, সো উনি যেন সবার সাথে যোগাযোগ করেন। ফজলে ইলাহি আকবর তখন সেখান থেকে বেরিয়ে গিয়ে সবার সাথে প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যোগাযোগ করেন এবং কথা বলেন, এবং আরো অন্যান্য রাজনৈতিক দলের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া ফোন নাম্বার দিয়ে উনি সবার সাথে যোগাযোগ করেছেন। এই ওয়াকারুজ্জামান এটা আগের দিন রাত 12টা কত মিনিটে কিন্তু ফজলে ইলাহি আকবরকে ওয়াকারুজ্জামান ফোন করেছে, শেখ হাসিনা কিন্তু জানতেন না।